সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট অসংসদীয় আচরণ বলছেন বিশ্লেষকরা। বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তে কাটছাঁট হতে পারে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ। গাদ্দার এই ধরনের ওয়ার্ডিং একটা আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচিত হয়। আমাদের যে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো রয়েছে এগুলির ক্ষেত্রে ওনারা যদি পরিবর্তন আনেন তাহলে যেন এই অধ্যাদেশ বা আইনটাকে আরো ভালো করার জন্য যেন পরিবর্তন আনেন। খালে একটু অংশ খাল আর এসে রেকর্ড দেখাইছে। নদী ভরাট হয়ে গেছে, নদী জনস্বার্থে প্রতিনিধিরা রাস্তা করে নিয়েছে। ঢাকার কেরানীগঞ্জের শিং নদের অস্তিত্ব এখন শুধু ভূমি অফিসের নথি আর মানুষের স্মৃতিতে। দখলে পিছিয়ে নেই সরকারও, নদের জায়গায় হয়েছে সড়কসহ নানা স্থাপনা। নদীটা বড় আছিল, আর ঢেউটা দিয়ে উঠতো, পানি ডাকে এই সিংহর মতনই ডাকা ছিল। গয়না নৌকা দেওয়া ওই যে নবগুল দোহার যত মারামারা ছিল এই খালদা যে। সোমবার দিনাজপুরে জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের পরিকল্পনা। ইরানের তেল রপ্তানি টার্মিনাল খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব দিচ্ছে তেহরান। জ্বালানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মধ্যপ্রাচ্য যুদ্ধে কপাল খুলেছে মস্কোর। গুমোট গরম কাটিয়ে রাতে রাজধানীতে আকস্মিক শিলাবৃষ্টি। আগামী কয়েকদিন অব্যাহত বর্ষণের পূর্বাভাস। বইমেলায় ক্ষতিগ্রস্ত স্টল, ব্যাহত বেচা বিক্রি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংসদীয় বিধি অনুযায়ী বিরোধী দল ওয়াকআউট করতেই পারে, তবে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে যা হয়েছে তা অসংসদীয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় স্পিকার এই প্রসঙ্গ তুলবেন বলে আশা তাদের। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতাকে স্ববিরোধীও বলছেন বিশ্লেষকরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর দলটির মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছেই শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারে ছিলেন বর্তমান বিরোধী দলের চিফ হুইপও। এরপর দু একবার রাষ্ট্রপতির অপসারণের দাবি উঠলেও অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরেও শপথে বহাল থাকেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে আবারও রাষ্ট্রপতির অপসারণ ইস্যুটি সামনে আনে জামায়াত জোট। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। ওয়াকআউট করে বিরোধী দল, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। যার যা পলিটিক্স তারা করতেছে। জামাত যেটা করেছিল, জামাতের তো এটি পলিটিক্স, জামাত এবং এনসিপি তো বলেছে আগের থেকেই, এবং সেই অনুযায়ী তারা খুব গুছিয়ে এসেছিল, প্রতিবাদ করলো, বেরিয়ে আসছে, ওয়াকআউট করছে। লম্বা সময় পর এই ধরনের অবস্থাটা না হলেই ভালো হতো, কিন্তু এটা হয়েছে বলে এটা গণতন্ত্রের কোনো ক্ষতি হয়নি। সাংবিধানিক বিধি অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। বিশ্লেষকরা বলছেন, রাজনীতির অংশ হিসাবেই রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে বিরোধিতা করেছেন বিরোধী দল। তবে এই প্রতিবাদকে স্ববিরোধিতা বলছেন অনেকে। গত ২৫ বছর রাষ্ট্রপতির সকল কার্যক্রমের মধ্যে আপনি ইনভলভ ছিলেন, সুতরাং যারা আপনারা ইনভলভ ছিলেন, আমরা সবাই ইনভলভ ছিলাম, তাহলে আমরা আবার হঠাৎ করে একটা আনুষ্ঠানিকতার মধ্যে কেন মানে অসৌজন্য দেখাবো? রাজনীতিতে এরকম বহু দ্বিচারিতা পাবেন, বরং এটা রাজনীতির অন্তর্গত একটা পরিভাষা, দ্বিচারিতা, যে সকালে একরকম কথা, বিকালে আরেক রকম কথা হবে। সুতরাং এইটা রাজনৈতিক বাস্তবতারই অংশ। এই প্রতিবাদের যে রাজনৈতিক দিকটা, এটা দিয়ে একেবারে সম্পূর্ণ আপনি উড়িয়ে দিতে পারবেন না। বিধি অনুযায়ী ওয়াকআউট করতে পারে বিরোধী দলের সংসদ সদস্যরা, তবে যে প্রক্রিয়ায় তা হয়েছে সংসদীয় রীতিতে শোভনীয় হয়নি অভিমত রাজনীতি বিশ্লেষকদের। স্বৈরাচারের দোষর সেটা ঠিক আছে, এটা কোনো সমস্যা না, কিন্তু গাদ্দার এই ধরনের ওয়ার্ডিং একটা আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচিত হয় না। এটা
মানে পার্লামেন্টের প্রথম অধিবেশনের রেকর্ডিং থেকে এটা এক্সপান্স করতে পারলে এটা আমাদের জন্য ভালো, না হলে এটা একটা নজির হিসেবে থেকে যাবে। যখন রাষ্ট্রপতি ভাষণে আলাপ আলোচনা আসবে তখন তাদের প্রত্যেকটা সংসদ সদস্য বলতে পারতো আমরা কিন্তু এই ভাষণ চাই নাই, আনুষ্ঠানিক জায়গাগুলোতেই ওনারা ব্যর্থ করে ফেলেছেন। এটা অ্যাটলিস্ট মানে সংসদীয় সৌজন্য যে জায়গা, সেই জায়গাটাতে প্রশ্নবিদ্ধ করবেই, এবং এটা তো ইতিহাস হয়ে থাকবে সবসময়ের জন্য। রাষ্ট্রপতির ভাষণ, জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ, এই 3 ইস্যুতে আগামীর সংসদীয় রাজনীতি চলবে বলছেন বিশ্লেষকরা। গড়ে তুলবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের ফলে কাটছাঁট বা বাতিল হতে পারে অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন 2-1টি বিষয়ে বিতর্ক থাকলেও 133টি অধ্যাদেশের অধিকাংশই প্রয়োজনীয়। সরকারের গঠিত কমিটি চাইলেই জনমুখী অধ্যাদেশের সবগুলোকেই বৈধতা দিতে পারবে বলে মনে করেন বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল। আলামিন হক অহনের প্রতিবেদন। সংবিধানের 93 অনুচ্ছেদের ক্ষমতা বলে 133টি অধ্যাদেশ জারি করে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 18 মাসে 133টি অধ্যাদেশ জারি নিয়ে সমালোচনা থাকলেও এর অধিকাংশই বেশ গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে আর্থিক খাত, স্থানীয় সরকার, জুলাই গণ অভ্যুত্থান, বিশেষ নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ, নির্বাচনী সংস্কার, উন্নয়ন প্রশাসন ও জ্বালানি শিল্প। ওনাদের তো নিজেদের একটা আদর্শিক অবস্থান আছে এবং ওনাদের একটা পলিটিক্যাল মোটো আছে। ওনারা হয়তো এদের সবগুলো বিষয়ের সঙ্গে একমত নয়। পার্লামেন্টে পাশ হওয়ার আগে কিন্তু এই অধ্যাদেশে চাইলে তারা পরিবর্তনও করতে পারবেন বা কোনোটা ফেলে দিতে পারবেন। জনপ্রত্যাশা হলো যে তারা এগুলার একটা বড় অংশকেই তারা পজিটিভলি দেখবেন, কারণ যেগুলো জনমুখী এবং যেগুলো বাংলাদেশ রাষ্ট্রের নতুন যাত্রার জন্যে প্রয়োজনীয় সেইগুলো তারা পার্লামেন্টে পাস করে ফেলবেন, এটা আমরা আশা করতেই পারি। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হয় এসব অধ্যাদেশ সরাসরি অনুমোদন বা বাতিল না করে সংসদের একটি বিশেষ কমিটির কাছে পাঠানোর। আর সেই বিশেষ কমিটির সিদ্ধান্ত ইতিবাচক হবে বলেই মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা। আমাদের সব কিছু হুবহু গ্রহণ করবে এটা তো আমরা আশা করতে পারি না, তবে আমাদের শুধু প্রত্যাশা থাকবে আমাদের যে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো রয়েছে এগুলির ক্ষেত্রে ওনারা যদি পরিবর্তন আনেন তাহলে যেন এই অধ্যাদেশ বা আইনটাকে আরও ভালো করার জন্য যেন পরিবর্তন আনেন, মানে এই অধ্যাদেশগুলোকে খর্ব করা বা দুর্বল করার মতো পরিবর্তন যেন না হয়, এটা প্রত্যাশা করব। আইনজ্ঞরা বলছেন বেশ কিছু আইনি জটিলতা আছে, তবে সংসদে সংখ্যাগরিষ্ঠরা চাইলে যে কোনো কিছুই করার সুযোগ আছে। পার্লামেন্ট ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। 2/3 মেজরিটি যেহেতু পলিটিক্যাল পার্টি আছেন, তারা যদি এটার সঙ্গে একমত হন, এটা তো পলিটিক্যাল ঐক্যমতের ব্যাপার আছে এটার মধ্যে। এটা যতটা না লিগাল ইস্যু তার থেকে পলিটিক্যাল ইস্যু বেশি। তারা যদি একমত হন তাহলে তারা পার্লামেন্টের মধ্যে রেটিফাই করে ফেলবেন, কারণ 2/3 মেজরিটি দিয়ে তো রেটিফাই করার সুযোগ তাদের সামনে আছে। এখন এটাকে আসলে প্রথমে কনস্টিটিউশনের পার্ট করতে হবে, তারপরে আপনি এই পদ্ধতিতে যাবেন, কারণ কনস্টিটিউশনের বাইরে আছে এটা এখনো। সবশেষ 2007 থেকে 2009 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার 122টি অধ্যাদেশ জারি করেছিল। তার মধ্যে অর্ধেকেরও কম 54টি আইনে রূপান্তর করেছিল সেই সময়ের আওয়ামী লীগ সরকার। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। মানুষের স্মৃতিতে আছে কিন্তু বাস্তবে নেই এমন একটি নদ আছে ঢাকায়। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের স্মৃতিতে এখনও তরতাজা এই নদ সিংয়ের ভরা যৌবনার গল্প। সরকারি নথিতেও নদটির অস্তিত্ব মেলে, তবে সরেজমিনে নদের অবস্থান খুঁজে পাওয়া রীতিমতো দুঃসাধ্য। কোনো কোনো জায়গায় নদ টিকে আছে সামান্য নালা হয়ে, আবার কোথাও চিহ্নই নেই। নানা স্থাপনায় স্থানীয়রা যেমন তেমনি সরকারও নদ ভরাট করে নির্মাণ করেছে সড়ক। বিশ্ব নদী রক্ষা দিবসের সামনে রেখে এই নদের সন্ধান করেছেন শাকিল হাসান, ছবি তানভীর মিজানের। একটি প্রবাহের খোঁজে ঢাকার কেরানীগঞ্জে এসেছি আমরা। নদের নাম সিং, স্থানীয়ভাবে পরিচিত সিংহ নদ নামে। নদীটা বড় আছিল, আর ঢেউটা দিয়ে উঠতো, পানি ডাকে এই সিংহর মতনই ডাক আছিল, এই কারণে এটার নাম হয়েছে সিংহ নদী। একসময় সিংহ নদী ছিল কেরানীগঞ্জের লাইফলাইন। স্থানীয়দের আলাপে বারবার উঠে আসে সেই স্রোতধারার কথা। এই 2 খালটা পানি এখানে কাটাল গেছে, এখানে নাও গেছে, বুট গেছে, গয়না নৌকা দেওয়া হয়েছে, নবগুল দোহার যত মারামার ছিল এই খালদা যাই।
কাগজে 17 কিলোমিটার দীর্ঘ এই নদটি খুঁজে পেতে আমাদের বেগ পেতে হয়েছে। পথে নানাজনকে জিজ্ঞেস করে পাওয়া গেল এর অবস্থান। বেশিরভাগ জায়গায় নদ সরু নালার মতো। আরও আশ্চর্য, কোথাও পানির অস্তিত্বই নেই। নদীটা বাঁচবে, ঠিক আছে, জনগণ বাঁচবো, কৃষক বাঁচবো। মাটি কেটে কেটে পড়ছে। শিং নদের সীমানা বুঝতে 17 কিলোমিটার ঘুরে দেখি আমরা। সরেজমিনে অনেক খুঁজেও অনেক জায়গাতেই শিং নদের কোনো অস্তিত্ব পাইনি আমরা। তাই সরকারি নথি খুঁজতে চাই। আরএস, সিএস এবং এসএ রেকর্ডস দেখে নিশ্চিত হতে চাই নদের অবস্থান। তাই আমরা এসেছি কেরানীগঞ্জ ভূমি অফিসে। এখানকার দুজন সার্ভেয়ার দেলোয়ার হোসেন ও আফজাল হোসেনের সাথে কথা হয়। নামানো হয় সব নথি ও নকশা। সিএস খতিয়ানে শিং নদের গড় প্রস্থ 120 ফুটের বেশি। তবে পরের জরিপে ভয়ানক বিপর্যয়। ধর্মসুর এবং আকসাইল মৌজায় আরএস খতিয়ানে শিং নদের বেশিরভাগ জায়গা রেকর্ড দেখানো হয়েছে ব্যক্তি মালিকানায়। আর এতেই নদের মৃত্যু পরোয়ানা লিখেছে রাষ্ট্র নিজেই। ভালো হয়ে গেছে, বাকিটা পাকা রাস্তা, আর বাকিটা ব্যক্তি মালিকানা রেকর্ড হয়েছে। শুধু খালে একটু অংশ, অতটুকু অংশ খাল আর এসে রেকর্ড দেখাইছে। নদী ভরাট হয়ে গেছে, নদীর পাশ দিয়ে জনস্বার্থে প্রতিনিধিরা রাস্তা করে এনেছে। আবারও নকশায় চোখ। এবার আরও একটি তথ্য উল্টে যায়। জাতীয় নদী রক্ষা কমিশনের নথি যেখানে বলছে আদি বুড়িগঙ্গা থেকে উৎপত্তি হয়ে ধলেশ্বরীতে পড়েছে শিং নদ, সার্ভেয়াররা বলছেন অন্যরকম। মান্ডারখোলা মৌজা থেকে শুরু ধলেশ্বরী নদী, আবার দক্ষিণের এই যে সোনাকান্দার পরে যে আরেকটা মৌজা আছে, ওখানে থেকে ধলেশ্বরী মধ্যে মিলিত হচ্ছে। তাই উৎপত্তিও ধলেশ্বরী, শেষও ধলেশ্বরী, অ্যাজ পার আমাদের নকশা রেকর্ড। উৎসমুখ খুঁজতে গিয়েই সার্ভেয়ার দেখতে পান বেহাত হয়েছে প্রাচীন এই প্রবাহমুখ। দাগ নম্বর ধরে খুঁজে বোঝা যায় নদ আর নেই। যাওয়ার জন্য হয়তো এই মাদ্রাসা পড়ুক বা মাঠ পড়ুক বা রাস্তা পড়ুক, যে কোনো জায়গায় তার অবস্থান আছে। সরেজমিনে গিয়ে আমরা এর প্রমাণ পাই। নদের মুখেই বালি ফেলে তৈরি করা হয়েছে সড়ক, দূরে স্থাপনা। মেইন রোড থেকে শুরু করে পুরোটা মিলে 7 একর খাস জায়গা আছে। পিস বলতে কি, ওই যে আপনার সাঁকো করতেছে, সাঁকোটাই সেটা আপনাদের উদ্যোগে? হ্যাঁ, আপনাদের খরচে? হ্যাঁ, আমাদের খরচে। আচ্ছা, এটা কি আপনারা কোনো অনুমোদন নিছেন সরকারের থেকে? সেইভাবে তো আসলে এখন জাস্ট খালি এই অস্থায়ী একটা। শিং নদ দখল করে তৈরি হওয়া নানা স্থাপনার বিষয়ে আমরা জানতে চাই কেরানীগঞ্জ ভূমি কর্মকর্তার কাছে। নদীর গতিপথ চেঞ্জ করে রাস্তাটা নির্মাণ করার তাদের কোনো অনুমতি ছিল না, সেই জন্য আমরা কাজটা বন্ধ করছি। তাদের মালিকানার ডকুমেন্টসগুলো কীরকম আছে বা কী আছে এগুলো যাচাই বাছাই করে, যদি অবশ্যই এটা নদীর জায়গায় তারা করে, আমরা অবশ্যই সেখানে উচ্ছেদের প্রস্তাব পাঠাবো। বছর 2 আগে খনন হলেও জীবন ফিরে পায়নি শিং নদ। সবার সামনে ধীরে ধীরে নদটি বিলীন হলেও বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। অথচ মানুষের প্রয়োজনেই প্রাকৃতিক এই প্রবাহ জরুরি। রাষ্ট্রযন্ত্র কি এবার চোখ ফেরাবে? শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে নদী, নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের পরিকল্পনা রয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার শাহপাড়া খাল সময়ের সাথে হারিয়েছে জৌলস, ব্যাহত চাষাবাদ, বিরূপ প্রভাব প্রকৃতি ও জনজীবনে। দীর্ঘদিন খনন না হওয়ায় ভরাট হয়ে পড়েছে খালের বিভিন্ন অংশ। শুষ্ক মৌসুমে পানি শূন্য হয়ে পড়ে খাল, এতে ব্যাহত হয় কৃষি সেচ। অন্যদিকে পানির প্রবাহ না থাকায় বর্ষাকালে খালের আশপাশে দেখা দেয় জলাবদ্ধতা। অবশেষে নিরসন হতে যাচ্ছে সমস্যার। দীর্ঘ প্রায় 12 কিলোমিটার খালটি পূর্ণ খনন ও স্লুইস গেট নির্মাণ করবে পানি সম্পদ মন্ত্রণালয়। আগামী 16 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদীটা ছিল ওই দিক, আমার বাড়ির সামনে, তখন ছোট ডাঙা ছিল, এখন নদী হয়ে গেছে, যায় পুনর্বার নদীতে যায় বড় হয়ে গেল। সুইচ গেট যদি হয়, ওভার ড্রাম যদি হয়, তাহলে আবার সেটাই হবে, জলবদ্ধতা থাকবে 5-6 মাস, তাহলে কৃষকের জন্য ভালো হবে। আর আবার যখন খুলে দিবে তখন মনে করেন যদি খনন করানো হয় তাহলে তা দ্রুত নামবে পানিটা।
প্রধানমন্ত্রীর আগমন সেই সাথে খাল খননের খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা। ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। খাল খনন এটা হইলে ভালোই হবে আমাদের। আগে হয়তো পানি বাইরে উঠিয়ে দিত। পানিটা যদি কাছে থাকে, 3টা সেকা থেকে যদি 2টা সেকা দেওয়া যায় তাহলে এটা কম হবে না। আর 2টা থেকে যদি 5টা বেশি দেওয়া যায় তাহলে আরও বেশি হবে। ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পূর্ণ খনন করা হবে শাহপাড়া খাল। এরই মধ্যে শাহপাড়া খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী। স্পটে এসে উনি এখানে ওনার কর্মসূচি করার উদ্বোধন খাল খনন কর্মসূচির পরবর্তীতে একটি সমাবেশ, স্বাভাবিকভাবেই যে স্বতঃস্ফূর্ত সমাবেশ হবে, সেখানে হয়তো ওনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই খালটি খননের ফলে অত্র এলাকার প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশিত হবে এবং প্রায় 1500 হেক্টর জমির জলবদ্ধতা দূর হবে। এই এলাকায় 2টি বিল আছে, যেটা বর্ষাকালে পানি জমে থাকে, এই পানিটা এখানে নেমে যাবে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা আছে সরকারের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে বিশেষ ট্রেন যাত্রা। বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। যাচ্ছি তার কাছে। বিজয়, সরকারি ছুটি তো এখনো শুরু হয়নি, কেমন দেখছেন যাত্রীদের চাপ? দেবাশিস, যাত্রীদের চাপ বেশ লক্ষ্য করতে পারছি, আপনি নিজেও লক্ষ্য করতে পারবেন। আমি শুরুতে একটু দেখাতে চাই যে এখন কিন্তু স্টেশনে একটি ট্রেন আছে এবং ট্রেনের যাত্রীও কিন্তু প্রত্যেকটি ট্রেনে এর আগ পর্যন্ত যে কয়টি ট্রেন আমি এই উত্তরা প্ল্যাটফর্ম থেকে উত্তরা স্টেশন থেকে ঢাকা ছেড়ে চলে গিয়েছি বিভিন্ন গন্তব্যে, প্রত্যেকটি ট্রেনই কিন্তু কানায় কানায় পূর্ণ। এবং আমি যদি বলি যে আমার বেশ কিছু যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা মূলত বলছেন যে যারা আসলে চাকরিজীবী আছেন, তাদের যারা পরিবার রয়েছে, তাদেরকে তারা মূলত আগেই তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারা মূলত ভোগান্তি এড়াতে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। এবং প্রত্যেকবারই আমরা দেখতে পাই যে শেষ মুহূর্তে চাকরিজীবী মানুষরা বাসায় যায় এবং এর আগে তাদের পরিবারকে কিন্তু বাসায় পৌঁছে দেওয়ার জন্য আগেই ভোগান্তি এড়াতে তারা আগে ভাগেই চলে যায়। তো এখন কিন্তু সাধারণের তুলনায় ঈদের যে বাড়তি চাপ থাকার কথা রয়েছে, সেই চাপটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং পুরো স্টেশন কিন্তু কানায় কানায় ভর্তি। এবং বিশেষ ট্রেন, বেশ কয়েকটি বিশেষ ট্রেন যোগ করা হয়েছে, মোট 5 জোড়া, অর্থাৎ 10টি বিশেষ ট্রেন এবারের ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু নামানো হয়েছে। এবং এই কয়েকটি ট্রেন বেশ কয়েকটি রুটে চলবে, যেমন ভৈরব, কিশোরগঞ্জ, ভৈরব বাজার রুটে একটি স্পেশাল ট্রেন চলবে এবং ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ রুটেও কিন্তু স্পেশাল ট্রেন চলবে। এখন এই মুহূর্তে প্ল্যাটফর্মে যে ট্রেনটি রয়েছে সেটি তিস্তা এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে দেওগঞ্জ বাজারের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাবে এবং এরপরে 8:12 একটি ট্রেন আসার কথা রয়েছে, যেটি মহানগর প্রভাতী ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে এখন পর্যন্ত খুব একটা বেশি শিডিউল বিপর্যয়ের কথা যদি বলতে চাই, সেটি খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না। প্রত্যেকটি ট্রেনই কিন্তু 10 থেকে 15 মিনিট দেরি হচ্ছে, কিছু কিছু ট্রেন সঠিক সময়ে আসছে, বাট কিছু কিছু ট্রেনের কিছুটা বিলম্ব হচ্ছে আসতে। তো এখন পর্যন্ত বিমানবন্দরে কিন্তু আমি বিমানবন্দর যে রেলওয়ে স্টেশন রয়েছে, সেই স্টেশনের যাত্রীদের যে চাপ সেটি বেশ ভালোভাবে লক্ষ্য করতে পারছি এবং বসার পাশাপাশি কিন্তু অনেকেই দাঁড়িয়েও স্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়িয়েও যাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য। রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের মধুবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে রাশেদা বেগম নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 8:30টার দিকে মধুবাগ 3 নম্বর গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাশেদাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 10টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাশেদা গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। মগবাজারের মধুবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন রাশেদা বেগম। এই ঘটনায় ভবন মালিককে আসামি করে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের পরিবার। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভবন নির্মাণ চললেও নিয়ম অনুযায়ী কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি ভবন মালিক। স্ত্রী পরে কাজে গেছে, এই কাজে থেকে বলে আসার সময় ওয়াল ভাঙে পড়ছে। কোন সময় ভাঙে পড়ছে ভাই, কেমনি ভাঙে পড়ছে করতে পারি না। কিছুক্ষণ আগে আমি আমার মায়ের কুমিটি হাসপাতাল দেখছি। আমরা কত কষ্ট করে আমি নিজে কাজ করে তারপর আমার মালিকের টাকা আওলাদ করে নিয়ে আসলাম এখানে আসছি। আস্তে আস্তে আমাদের বুকটা খালি মনে মনে ভাবে, আমার মনে হয় কিছু একটা হয়েছে, আমার কলজাটা মনে হয় ফাটে যেতেছে, কিছু একটা হয়েছে। আমার কেউ সত্যি কথাটা বলতেছিল না।
লাস্টে শুনি আমার মা মারা গেছেন। ইরানের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে সেখানে থাকা জ্বালানি অবকাঠামোতেও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রাজধানী তেহরান সহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইরানের বিভিন্ন এলাকা। মার্কাজি প্রদেশের একটি গ্রামে অভিযানে নিহত হয়েছেন 6 জন। খুজেস্তান প্রদেশে মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন 3 বছরের এক শিশু। এই নিয়ে দেশটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 1444 জনে। আহত 18,500-এরও বেশি মানুষ। থেমে নেই ইরানের পাল্টা হামলাও। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোঁড়া হচ্ছে একের পর এক মিসাইল। কাতার, বাহরাইন ছাড়াও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে চলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাবা খামেনি ও নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা আলী লারিজানির বিষয়ে তথ্য দিলে $1 কোটি মার্কিন পুরস্কারের ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। সামাজিক মাধ্যম এক্সে এই ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানানো হয়, তাদের বিষয়ে নির্ভুল তথ্য দিতে পারলে আর্থিক পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ পাবেন তথ্যদাতারা। মুস্তাবা খামেনি আর লারিজানির ছাড়াও ইসমাইল খতিব, আলী আসগার হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি ও ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমেনিস সহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে ওই বিবৃতিতে। তবে এর কিছু সময় আগে আল কুদস দিবস উপলক্ষে তেহরানের রাস্তায় জনগণের সাথে হাঁটতে দেখা যায় আলী লারিজানিকে। সামাজিক মাধ্যমে নিজের অংশগ্রহণের ছবিও পোস্ট করেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সাপে বর হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্য। এরই মাঝে বিশ্ববাজারে জ্বালানির সংকট মোকাবেলায় রাশিয়ার উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তেলের দাম আরও বৃদ্ধি পেলে নিজেদের অর্থনীতির প্রধান উৎসকে কাজে লাগিয়ে কোষাগারে শত শত কোটি ডলার জমা করতে সক্ষম হবে দেশটি, যা কাজে লাগাবে সামরিক রসদ যোগানের খাতে। বিশ্লেষকদের মতে বিদ্যমান এই সংকট দীর্ঘমেয়াদে বদলে দিতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমীকরণ। ইরানের সাথে মার্কিন ইসরায়েল চলমান যুদ্ধের প্রভাবে টালমাটাল পুরো বিশ্ব। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে এশিয়া ও ইউরোপের দেশগুলো। রফতানি বাধায় ধুঁকছে মধ্যপ্রাচ্য। এই অস্থিরতার সাপে বর হয়েছে রাশিয়ার জন্য। বিশ্লেষকরা বলছেন, ইরানে চলমান মার্কিন আগ্রাসন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর থেকে ঘুরিয়ে দিয়েছে সবার মনোযোগ, যে কারণে আগ্রাসন বন্ধে আপাতত সিদ্ধান্ত নেওয়ার চাপ কমেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ভ্লাদিমির পুতিনকে এক কঠিন পরিস্থিতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই মুহূর্তে ইউক্রেনের সাথে যুদ্ধ বিষয়ক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো চাপ নেই তার উপর। পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন, আর ঠিক সেই সুযোগই নিচ্ছে মস্কো। এ দফায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আটকা পড়া রুশ জ্বালানিবাহী জাহাজগুলো পৌঁছাবে ভারতের মতো বহু দেশে। তাছাড়া অনেকটাই শিথিল হয়ে পড়েছে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা। তেলের দাম বৃদ্ধি আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে দেশটির জন্য। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের তীব্রতার জেরেই বাধ্য হয়ে বেশি দামে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে অনেক দেশ। বলা হচ্ছে, এই সুযোগে মূল আয়ের উৎসকে কাজে লাগিয়ে নিজেদের কোষাগারে শত শত কোটি ডলার জমা করতে সক্ষম হবে মস্কো, যা সরাসরি ব্যয় করা হবে ইউক্রেন যুদ্ধের সামরিক রসদের খাতে। জ্বালানি তেলের দাম যদি $200 পৌঁছায়, তাহলে নিশ্চিতভাবেই রাশিয়ার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া আরও সহজ হবে। রাশিয়া আরও বেশি অর্থ উপার্জনের সুযোগ পাবে, যার ব্যবহার করে তৈরি করবে আরও বেশি সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ও ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের শহরগুলোতে হামলার পরিধি বাড়ানোর পাশাপাশি যুদ্ধে আরও বেশি সংখ্যক সেনা মোতায়েন করতে পারবে। পরিস্থিতি মোকাবেলায় রাশিয়ার কাছ থেকে প্রায় 3 কোটি ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। অন্যান্য দেশেও রাশিয়ার তেল সরবরাহে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের অভিমত, হরমুজ প্রণালীর উত্তেজনার জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে একটি ভুল পদক্ষেপ, যা আরও দীর্ঘস্থায়ী করে তুলবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সব ক্ষেত্রেই মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না, বলেছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁ জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ফখরুল আরও বলেন, গরিব মানুষকে স্বাবলম্বী করতে 10 থেকে 20 লাখ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। চাকরির বাজারকে অসম্ভব আখ্যা দিয়ে তিনি তরুণদের আত্মকর্মসংস্থান তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। সবাই শুধু ঠাকুরগাঁ চলে যেতে চায়, এদিকে চাকরি করে
আমাকে স্যার একটু দেন, ঠাকুর বদলি করে দেন, আমাকে এটা এই ধারণা বাদ দিতে হবে, একটু বাইরে যেতে হবে, বহির্মুখী হতে হবে, নাহলে কিন্তু আমরা খুব ভালো করতে পারবো না। জনগণ দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতির প্রত্যাশা পূরণে জামায়াত বদ্ধপরিকর বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির। বলেন, পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাণ্ড করায় দাঁড় করানো হয়েছিল। জামায়াত কখনো দেশের দায়িত্ব পেলে পিলখানার ঘটনার সত্যিকার বিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। মিথ্যাচারিতা, ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না। যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না, যেখানে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিবে, আমি বাংলাদেশ। জাতীয় গ্রিড লাইনের ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া 2টি ইউনিটের মধ্যে একটির উৎপাদন পুনরায় চালু হয়েছে। অন্যটি ত্রুটিমুক্ত করে কার্যক্রম স্বাভাবিক করতে 2-3 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত রাত 11টার দিকে একটি ইউনিট চালু করতে সক্ষম হয় কর্তৃপক্ষ, তবে অন্যটি এখনও বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমেছে। এর ফলে রাজধানী ঢাকা সহ গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লোডশেডিং হচ্ছে। সঞ্চালন লাইন মেরামতের কাজ শেষ হলে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি শুরু হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্রবার বিকেল 2:45টার দিকে হঠাৎ বিকট শব্দে ইউনিট 2টি বন্ধ হয়ে যায়। এতে প্রায় 1,500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে আসে মাত্র 225 মেগাওয়াটে। বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ জানায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল 5টি ইউনিটের মধ্যে বৃহৎ 3টি ইউনিটে 750 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। গতকাল বিকালে নর্থের 400 মেগাওয়াট ও ইস্টের 400 মেগাওয়াট পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এছাড়া গ্যাস সংকটে সাউথের 400 মেগাওয়াট এবং 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট 2টি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টি সহ শিলাবৃষ্টি হয়েছে গতকাল। দিনের হালকা গরমের পর এক পশলা বৃষ্টিতে চারপাশে নেমে আসে স্বস্তিদায়ক শীতল আবহ। শুক্রবার রাত 8:45টার দিকে হওয়া বৃষ্টির পর সড়কে থাকা নগরবাসীদের মাঝে স্বস্তি দেখা গেছে। তারা বলেন, ইফতারের পর হালকা গরম আবহাওয়ার মধ্যে বৃষ্টি হয় বেশ ভালো লাগছে। বৃষ্টি ভোগান্তির না হয়ে সবার জন্য স্বস্তির হয়েছে। তবে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে শপিংয়ে বের হওয়া নগরবাসীকে। বৃষ্টির কোনো প্রস্তুতি ছাড়া ছুটির দিনে বের হওয়ায় অনেকেই ভিজে যান। এদিকে আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা সহ দেশের 8 বিভাগে আগামী 5 দিন বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এখন একটু একটু করে গরমও পড়ছে, এই বৃষ্টিটা স্বস্তিদায়ক। আর সারাদিন আসলে রোজা থেকে একটু শপিং করছি, যেহেতু এই যে ঘোরাঘুরি হচ্ছে, এনার্জি লস হচ্ছে, তো এই যে বৃষ্টিটা খুব প্রশান্তির। খুবই ভালো লাগছে, আল্লাহর রহমতে আজকে সুন্দর একটা বৃষ্টি হচ্ছে। বিজলি চমকাচ্ছে, বাচ্চা আছে সাথে, এর জন্য ভয় পাচ্ছি যে আবার কোন বিপদ আপদ হয় নাকি। মানে বহুদিন পরে বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে। বইমেলার শেষ শুক্রবারে বৃষ্টির হানা, ইফতার পরবর্তী মেলায় তাই ছিল না আগের উচ্ছ্বাস। ফাগুনের শেষ বৃষ্টি অনেকটা আগুন হয়ে যেন ছড়ল মেলায়। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্টল। শুক্রবারের বইমেলায় অপ্রত্যাশিত বৃষ্টির হানা। ইফতারের পর যে কয়জন বই কেনার জন্য গিয়েছিলেন তাদেরও পড়তে হয় বিপাকে। আকস্মিক বৃষ্টিতে পাঠক, ক্রেতা, প্রকাশক কারোরই আগাম প্রস্তুতি ছিল না। তাই বইয়ের মলাট না উল্টে সবাই ব্যস্ত বৃষ্টি থেকে নিজেকে রক্ষায়। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্টল ও বই। এর মাঝেও মেলার আনন্দে শরিক হতে বই প্রেমীদের চেষ্টার কমতি ছিল না। যারাই এসেছেন প্রতিটা মানুষই দেখবেন যে এই মুহূর্তে বই কিনছেন। আজকে ফ্রাইডে অনুযায়ী অনেক ভালো ছিল। শিলা পড়ছে, সাথে দমকা হওয়া,
সো এর কারণে হচ্ছে আমাদের কিছু বই ভিজে গেছে। পাঠকরা যারা বই কিনতে এসেছিলেন তারাও বন্ধ হয়েছিলেন, তারপরে পানিও তো জমে গিয়েছিল। আমার ভীষণ ভালো লেগেছে, অনেকের কাছে এটা দুর্ভোগ্য মনে হয়েছে। সেখানে আমরা আটকা পড়ে গেলাম, লেখকের কাছ থেকে আরও বেশি কবিতা শুনলাম, মানে সেই মুহূর্তটা না মানে জীবনের একটা শ্রেষ্ঠ সময় আমাদের মনে হলো। দুপুর পর্যন্ত মেলায় ছিল বইপ্রেমীদের সরব পদচারণা। মেলার শেষ শুক্রবার ঘিরে সবার মাঝেই ছিল উচ্ছ্বাস। প্রকাশক, লেখক এবং পাঠক এই তিনটি সম্মিলন যখন একসাথে ঘটবে তখনই একটা মেলা সার্থক হয়ে উঠতে পারে বলে আমি বিশ্বাস করি। বই পড়ার দিকে বেশি ঝুঁকতে গেলে এই মেলাটাকে আরও বেশি প্রাণবন্ত করা দরকার। আমরা আশাবাদী যে লেখক পাঠক যারা আছে প্রত্যেকেই বই নিয়ে শেষ পর্যন্ত মেলা থেকে যাবে। আর বৃষ্টির কারণে মেলার শেষ শুক্রবার বেচাবিক্রি কম হওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে। রোজার মেলার শেষ শুক্রবারে লেখক পাঠক আর প্রকাশকদের মিথস্ক্রিয়ার এক সুবর্ণ সুযোগ ছিল। তবে ইফতারের পর প্রচণ্ড বৃষ্টির কারণে সেই মিথস্ক্রিয়ায় কিছুটা হলেও ছেদ পড়েছে। এখন শনিবারের মেলায় সেই ক্ষতি কাটিয়ে ওঠা যায় কিনা সেদিকেই নজর সবার। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জ পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনের G2 ট্রান্সফরমার সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। গতরাত 8:30টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে বিকল্প সংযোগ দিয়ে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। চলমান রয়েছে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ। ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পরেই আগুনের সূত্রপাত হয়। ক্ষতি হয়েছে প্রায় 10 লাখ টাকা। চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক CCS এর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় কার্যালয়ের একটি অংশে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস। এই ঘটনায় হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ এবং সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়। ঈদ সামনে রেখে মাদারীপুরে খোলা টয়লেটের পাশে একটি কারখানায় তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব সেমাইয়ের প্যাকেটে BSTI অনুমোদিত সিল মেরে করা হচ্ছে বাজারজাত। সরকারি অনুমোদন আছে বলে দাবি ব্যবসায়ী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সামনে ঈদ, তাই সেমাই তৈরির কারখানায় চলছে কর্মযজ্ঞ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, শ্রমিকদের পরনে নেই উপযুক্ত পোশাক কিংবা হাতের গ্লোভস। এভাবেই তৈরি হচ্ছে সুস্বাদু সেমাই। কারখানার অবস্থা দেখলে যে কারো সেমাই খাওয়ার আগ্রহ চলে যাবে। খোলা চুল্লির ছাই, পোকামাকড় সবই উড়ে এসে পড়ছে সেমাইয়ের মধ্যে। অস্বাস্থ্যকর ডালডা ফেলে রাখা হয়েছে মেঝেতে। ভাজা সেমাই বহনের ঝুড়ির অবস্থা আরও ভয়াবহ। কারখানার সাথেই খোলা টয়লেট। অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন সেমাই তৈরির কারখানা চললেও নির্বিকার প্রশাসন। আমাদের তেল ডালডা ময়দার কাজ, আগুন পানির কাজ, এই জন্য পোশাকটা মাঝে মাঝে খুলে রাখি। না ভাই, ময়লার মধ্যে সামাই রাখি না আমরা। এই সামাই আমরা উঠাই নিব, এই কিছুক্ষণ পরে আমরা উঠাই নিব। এটা মালিক দিলে তখন তো আমরা নেব না। এক গ্লাস পরে তো কাজ হয় না, এটা খুলে খুলে যাবে। স্লিপিং করে তেল ডালডা, জায়গা তো কোনো আবর্জনা নেই। সকালবেলা ঝাড় দিয়ে তারপরে করা দিছি। ওই যে ছিটা ফাটা পড়ছে, ওরা পড়বেই। ভাই আমার কর্মচারী, ঠিক আছে, আমাদেরকে যেখানে রাখতে হবে সেখানে তো করতে হবে, তাই না? আমার হুকুমের কলাম। চলতি রমজানে মাদারীপুরের এই কারখানায় প্রায় 100 টন সেমাই তৈরি হচ্ছে, যা মাদারীপুর সহ আশপাশের কয়েকটি জেলায় বিক্রি হচ্ছে। মোড়কের গায়ে BSTI অনুমোদিত সিল দিয়েই চলছে বাজারজাত। প্রয়োজনীয় সব কাগজপত্র আছে দাবি করলেও সেসব দেখাতে পারেননি কারখানার মালিক। অনুমতি না থাকলে, BST অনুমতি না থাকলে কি আমরা কারখানা চালাইতে পারিনি? গ্লাস পয়রা সেমাইয়ের কারখানা কোন জায়গা আছে বাংলাদেশে? আপনি ভিডিও আমার একটু প্রমাণে দেখাই যান যে এই যে পোকাটা কিসের পোকা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার। যদি কোনো অনিয়ম থাকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হয় এবং আমাদের যে মনোজাতকরণ বিধিমালা আছে সেটা যদি না মেনে চলা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত সংসদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এমনটা অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং গণহত্যার সময় তিনি নির্বিকার ভূমিকা পালন করেছেন। শুক্রবার সন্ধ্যায় এনসিপির ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে বলেও দাবি জানান এনসিপির আহ্বায়ক। ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতা তরু মুন্সি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত 9টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ। তা তরু মুন্সি সদর উপজেলার গান্না ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে শুক্রবার সকালে মাধবপুর গ্রামে বাঘবিতণ্ডা ও কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পর তরু মুন্সিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খানাখন্দে ভরা শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। 6 বছরে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। নির্ধারিত জমির অর্ধেক অধিগ্রহণ করতেই ক্ষতিপূরণ বাবদ বরাদ্দের প্রায় পুরো টাকা শেষ হয়ে যাওয়ায় থমকে যায় কাজ। সড়ক বিভাগ বলছে, প্রকল্প শেষ করতে কমপক্ষে আরও 400 কোটি টাকা প্রয়োজন। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলে সহজে যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য নির্মাণ করা হয় শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক। রাস্তাটি বেহাল হয়ে পড়ায় 2019-20 অর্থবছরে উন্নয়ন প্রকল্প হাতে নেয় সরকার। শরীয়তপুর শহর থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত 35 কিলোমিটার সড়ক প্রশস্ত করার জন্য ব্যয় ধরা হয় 860 কোটি টাকা। এর মধ্যে 95 হেক্টর জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ ছিল প্রায় 432 কোটি টাকা। কিন্তু অর্ধেক জমি অধিগ্রহণেই শেষ হয়ে যায় প্রায় পুরো বরাদ্দ। এতে থমকে রয়েছে উন্নয়ন কাজও। 6 বছরে নির্মাণ হয়েছে মাত্র 6 কিলোমিটার সড়ক। বাকি 29 কিলোমিটার খানাখন্দে ভরা। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। রাস্তায় ছোট কারণে আমরা রাস্তায় গাড়ি চালাইতে পারতেছি না, রাস্তায় জাম হয়ে যায়। শরীয়তপুরের রাস্তা আসলে আমাদের দুর্ভোগ শুরু হয়ে যায়। যে রাস্তা ভাঙ্গা, হ্যাঙ্গার ভাঙ্গা যায়, চাক্কা বাস্ট হয়ে যায় কেঁচা খাওয়ার কারণে। 2 দিন কাজ করলে যে টাকা আয় করি সেই টাকা দিয়ে বেশি আমাদের এই গাড়ির পিছনে খরচ হয়ে যায়। যেহেতু প্রকল্পের কাজ প্রায় 50 ভাগ ইতোমধ্যে হয়ে গেছে, হয় এখানে নতুন করে বরাদ্দ দিতে হবে, আর নয়তো নতুন প্রজেক্ট এখানে চালু করতে হবে। অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অধিগ্রহণের জন্য নির্ধারিত জমির মালিকরাও। দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে থাকায় ক্ষোভ জানিয়েছেন তারা। জমি অধিগ্রহণ করছে, আমি স্থাপনার টাকা পেয়েছি, কিন্তু আমি জমির টাকা এখনো পাই নাই। কার্যক্রম কবে যে শেষ হবে, কবে যে কি করবো, আজও আমরা এটার কোনো সঠিক সিদ্ধান্ত পাইতেছি না। 5-6 বছর যাবত যেভাবে ঘুরাইতেছে, এতে আমাদের তো অনেক লস, কারণ জমির দাম বাড়তেছে, আমরা জমির টাকা পাইনি এখনো। সড়ক বিভাগ বলছে প্রকল্প প্রস্তাব তৈরিতেই ভুল ছিল। আর জেলা প্রশাসক জানিয়েছেন, সড়কটির গুরুত্ব বিবেচনায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই মুহূর্তে এটা আসলে ডিপিপি ডিভিশনেই যেতে হবে, কারণ এখানে আরও অনেক টাকার ব্যাপার আছে। কারণ আপনি তো অধিগ্রহণ কাজ শেষ করতে গেলে আমাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত লোকদেরকে টাকাটা দিতে হবে, আর সেটা না দিলে তো অধিগ্রহণ কাজটা সম্পন্ন হবে না। যারাই এটা মিলে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আমাদের অফিসও আছে, জেলা প্রশাসনও আছে, সবাই মিলেই প্রাথমিক যে টাকাটা প্রাক্কলন করা হয়েছিল, তো দেখতে পাচ্ছি যে সেখানে ভুল ছিল। প্রকল্প এত দেরিতে গড়াবে সেটাও হয়তো তারা অনুমান করতে পারেনি, যার কারণে ওই রেট, পুরাতন রেটে থাকার কারণেও এই সমস্যাটা হয়েছে। এই আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পের বর্ধিত মেয়াদ শেষ হয় গেল বছর। 3য় দফায় মেয়াদ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সড়ক বিভাগ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে এখনও সংকটে ভারতের জ্বালানি খাত। হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় LPG গ্যাসের অভাবে ভুগছে দেশটি। দেশজুড়ে গ্যাস সিলিন্ডারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষকে। চরম ভোগান্তিতে পড়েছে জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গৃহস্থালী রান্না এবং পরিবহন জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বর্তমানে দেশটির প্রায় 33 কোটি পরিবার LPG ব্যবহার করে। বেঙ্গালুরুর জনপ্রিয় একটি রেস্তোরাঁর হেসেলের দৃশ্য এটি। গ্যাসের সংকটের মাঝে লাকড়ি দিয়ে চলছে রান্না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাব এবার পড়েছে ভারতে। যুদ্ধের জেরে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, ফলে প্রায় তলানিতে ঠেকেছে ভারতের জ্বালানি আমদানি। এরই মধ্যে দেশজুড়ে দেখা দিয়েছে LPG গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট।
গ্যাসের ঘাটতির কারণে তেল সংস্থাগুলো এখন গৃহস্থলীর রান্নার গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে। কমিয়ে দেওয়া হয়েছে হোটেল, রেস্তোরাঁ সহ বাণিজ্যিক খাতের সরবরাহ। ফলে গ্যাসের অভাবে বন্ধ হওয়ার মুখে পড়েছে বহু হোটেল ও রেস্টুরেন্ট। ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি ঐতিহ্যবাহী রেস্তোরাঁও। পরিস্থিতি স্বাভাবিক হওয়া দরকার। সামনে আমাদের উৎসব ঈদ আসছে। রান্নার গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে বাধ্য হব। রোজা রেখে প্রচন্ড রোদের মধ্যে গ্যাসের লাইনে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছে। ভারতের মোট অপরিশোধিত তেলের অর্ধেকেরও বেশি আসে হরমুজ প্রণালী দিয়ে। পাশাপাশি রান্নার গ্যাস, এলপিজির প্রায় 55% এবং তরলকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 30% আসে এই পথ দিয়ে। ফলে গ্যাসের জন্য বিশাল লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। তবুও মিলছে না এলপিজি সিলিন্ডার। অনেক জায়গায় আবার আতঙ্কে অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের বুকিংও দিচ্ছে অনেকে। আমি হেল্পলাইনের মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুক করার চেষ্টা করছিলাম, কিন্তু কল ঢোকেনি। অফিসে জিজ্ঞেস করলে তারা বলেছে চেষ্টা করতে, কিন্তু অনেক চেষ্টার পরও আমি বুক করতে পারছি না। ভোর 5টার দিকে এসে লাইনে দাঁড়িয়েছি, এখনো গ্যাস পাইনি। 200 সিলিন্ডার আসার কথা থাকলেও এসেছে মাত্র 100। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে ঘরে রান্নার জন্য কেরোসিন এবং হোটেল, রেস্তোরাঁয় কয়লা ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও গত কয়েক বছর ধরেই কাঠ কয়লা বা কেরোসিন ব্যবহার কমাতে নানা প্রচার চালিয়ে আসছিল ভারত সরকার। পাশাপাশি দেশীয় এলপিজি উৎপাদন প্রায় 28% বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে বিকল্প উৎস খোঁজার চেষ্টাও চলছে। এর মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্যিক এলপিজির মোট চাহিদার প্রায় 20% পর্যন্ত সরবরাহ আবার চালু করা হবে। তবুও সংকট কাটবে কিনা তা নিয়ে উদ্বেগ কমছে না সাধারণ মানুষের মধ্যে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।